জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে তার সরকার, যা হবে দেশের ইতিহাসের সেরা নির্বাচন। দুপুরে এশিয়ার নির্বাচন বিষয়ক সংগঠন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস নিশ্চিত করেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের এই অভিযাত্রায় দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাতে নির্বাচন নিয়ে কাজ করা আঞ্চলিক সংস্থাটি প্রধান উপদেষ্টার কাছে তাদের কার্যক্রম তুলে ধরে। সরকার একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতেই একথা বলেন তিনি। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের এলডি হলে বৈঠকে হাজির ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 113টির সাথে একমত হয়েছে এনসিপি, 29টির প্রস্তাবনার সাথে আংশিক এবং 22টির সাথে দ্বিমত তুলে ধরে দলটি। এনসিপি মনে করছে, যা নির্বাচন কমিশন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল আলাদা হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার দরকার। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি না করা সহ একগুচ্ছ প্রস্তাবনা দেয়া এনসিপির পক্ষ থেকে। সংবিধান সম্পর্কিত বিষয়গুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় এনসিপি। জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। গণতন্ত্রের জন্য এত মানুষ জীবন দেওয়ার পরও সবাই হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেন গণতান্ত্রিক উত্তরণে সফল হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নেতৃত্ব, ঐক্য ও প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থার রূপান্তরমূলক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটিকে চর্চা করতে হয়। এ সময় আমেরিকার দেয়া শুল্ক ব্যবস্থা দ্রুত সমাধান না হলে দেশকে আরও বড় বিপদে পড়তে হবে বলে আশঙ্কা করেন তিনি। বলেন, আমেরিকা, ভারত কিংবা চীন কেউই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। দেশটা সকলের। দেশ গঠনে মুক্তিযুদ্ধে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি 24-এও সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না। চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেশটা আমাদের, এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বারবার সংস্কারের কথা বলে নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দোদুল্যমান কথাবার্তায় জাতি বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে নাটোরে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কারের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জানতে চান, ইতিমধ্যেই প্রায় 8 মাস পেরিয়ে গেছে, সংস্কারে আর কত সময় প্রয়োজন? এছাড়া বর্তমান সরকারের কিছু উপদেষ্টা কাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এর আগে বেলা 11:30টার দিকে জিয়া পরিষদ আয়োজিত সেমিনারে উপস্থিত হন এই বিএনপি নেতা। এতে উপস্থিত ছিলেন নাটোর ও পার্শ্ববর্তী এলাকার জিয়া পরিষদের নেতাকর্মীরা। অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে, সেই বিশ্বাস তো ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে। একটি সরকারের তার যে দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার, যেটার উপর জনগণের আস্থা বাড়ে, সেইটা অনেকটা দুর্বল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের মধ্যেও কিছু কিছু উপদেষ্টা আছে, তারা কার পারপাস সার্ভ করছেন আমরা জানি না, তারাও মাঝে মাঝে বিভিন্ন কথা বলার চেষ্টা করছেন। এদিকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেলে 12 দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু হয়। সন্ধ্যায় এলডিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বৈঠক করবে দলটি। বৈঠক শেষে সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে দলের পক্ষে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনা সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। 2 সপ্তাহের মধ্যে এসব বৈঠক শেষ করতে চায় তারা। এরপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবার নিজেদের অবস্থান জানাবে বিএনপি। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটে জেলা জামায়াতের আয়োজনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবিতে জনসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সকল রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলের বিভিন্ন ঘটনা তুলে ধরে জামাতের এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক কর্মী নামের কলঙ্ক যারা, তাদের হাতে দেশে ভয়াবহ চাঁদাবাজি হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। 1.5 যুগ পর প্রকাশ্যে বড় পরিসরে এই সমাবেশ ঘিরে সরগরম পুরো জেলা। সমাবেশ থেকে দলটির অন্যতম শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি ও সীমান্ত হত্যার সমালোচনা করা হয়। বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে আশা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। শনিবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। শনিবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় বলেন, জামায়াতে ইসলামী শহীদদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, অন্তর্বর্তী সরকারও এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি। রাজনৈতিক দলগুলো শহীদদের তালিকা ভারী করতে চেষ্টা চালিয়ে গেলেও তারা কতটুকু পাশে দাঁড়িয়েছেন বলেও প্রশ্ন করেন তিনি। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে এই জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ইতিহাস সংরক্ষণ করার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদ পরিবার এবং আহত পরিবারের জন্য যা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কার সম্পন্ন না করে যদি নির্বাচন হয়, শহীদ পরিবার, আহত পরিবার এবং এদেশের একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলের। উত্থান অনিবার্য হয়ে পড়বে।
যথাযথ সংস্কারের পর নির্বাচন দেওয়ার দাবি করেছেন জামাত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যশোরের ঈদগাহ মাঠে বাংলাদেশ আদর্শ শিক্ষক আয়োজিত জেলা সম্মেলনে এই কথা বলেন তিনি। দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন, এটাই জনগণের দাবি, কথা ঠিক না হয়। সেজন্য আজকে আমরা বলবো সমালোচিত পদক্ষেপ করে গ্রহণ করে তড়িৎভাবে সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমাদের সকলেরই দাবি, জনগণের দাবি। কিন্তু সংস্কার বাদ দিয়ে নির্বাচন যাতে না হয় সেটাও আমাদের দাবি থাকলো। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে ইন্টারপোলে আলাদা 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আকম ও মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ আরও কয়েকজন। আদালত সূত্র বলছে, বর্তমানে পলাতক থাকা অবস্থায় 12 জনের অবস্থান চিহ্নিত করতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। এনসিবির দাখিল করা আবেদনের পর ইন্টারপোল যদি অভিযোগ গ্রহণযোগ্য মনে করে তাহলে যে কোনো সময় তাদের নামে রেড নোটিশ জারি হতে পারে। আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। উচ্চশিক্ষার ব্যবস্থা এবং চাকরির ক্ষেত্রে মূল্যায়ন সহ 6 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডুয়েট ক্যাম্পাসের সামনে জড়ো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। পরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এ সময় দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনায় রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকে লাল কাপড় দিয়ে প্রতিষ্ঠানের নাম ঢেকে দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশের পলিটেকনিক এবং কারিগরি সেক্টরে, কারিগরি শিক্ষা বোর্ড সেক্টরে স্বৈরাচাররা বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে। তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো ক্রাফট ইন্সট্রাক্টর, যারা কিনা এসএসসি পাস করে ডিপ্লোমাদের ক্লাস নিতে এসেছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি। আমরা রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। নিখোঁজের 14 ঘন্টা পর উদ্ধার হয়েছে চট্টগ্রামের খালে পড়ে যাওয়া শিশু শেহরিশের মরদেহ। স্থানীয়রা জানান, খালের চকবাজার অংশে পড়ে ভাসতে ভাসতে শিশুটি প্রায় 5 কিলোমিটার দূরে তার নিজ বাসার কাছে চলে যায়। সকাল 10:30টায় বাসার পাশের খালে ভাসতে দেখে স্থানীয়রা 6 মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেন। এর আগে সকালে দ্বিতীয় দিনের মতো যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্থানীয়রা। শুক্রবার আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে রিকশা উল্টে কাপাসকোলার হিজরা খালে পড়ে যায় মা, দাদি সহ শিশু সেহরিশ। স্থানীয়রা মা, দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। এ নিয়ে গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে নিহত হয়েছেন অন্তত 13 জন। গত 3 দিন আগে খালটা কমপ্লিটলি ক্লিন করেছে, যার কারণে স্রোত খুবই প্রচণ্ড ছিল এবং এখানে গভীরতা ছিল 12 ফিটের উপরে। ওনারা আমাকে কালকে বলেছে, কাজে আমি তখনই একটু সন্দেহ করছিলাম যে এটা এখানে নেই, যেহেতু মাকে পাওয়া গেছে অনেক দূরে, তাহলে বাচ্চাটা আরও ছোট, স্বাভাবিকভাবে স্রোতের টানে অনেক দূরে চলে গেছে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার খাল খনন ও পরিষ্কারে মাঠে নেমেছে বাংলাদেশ জামাত ইসলামী। দুপুরে নগরীর বাকলিয়ার
60 মিটার দৈর্ঘ্যের বীরজা খাল খননের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে এমন উদ্যোগের কথা জানান জামাত নেতারা। আগামী 20 দিনের মধ্যে পুরো খালটি পানি চলাচলের জন্য সচল করা হবে, যেখানে প্রায় 1 কোটি টাকা ব্যয় করবে সংগঠনটি। খনন কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় লজিস্টিক সাপোর্ট দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জামাতের এমন উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী। তবে পরিষ্কার করার পর কেউ যাতে খালকে আবারও ময়লার ভাগাড়ে পরিণত না করে সেজন্য নগরবাসীর সহযোগিতা চান তারা। এদিকে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং এ 7 জন ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত নিয়োজিত থাকবে। যত্রতত্র ময়লা ফেললে জেল জরিমানার হুঁশিয়ারি দেন তিনি। আমরা চাচ্ছি যে এই খাল 20 দিনের মধ্যে দৃশ্যমান যাতে করে হয় এই কাজটা করব। এরপরে যদি আমাদের আবার নতুনভাবে প্ল্যান নিতে হয়, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 4 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে, একটা কমিটি করেছে। জামাত ইসলামী বাংলাদেশ এগিয়ে এসেছে, অন্য আরও দল আছে, তারাও এগিয়ে আসবে। যুবদলও তারা কাজ করছে। বৃষ্টি হলেই পরে তারা যে কষ্টের সীমাহীন কষ্ট তাদেরকে পোহাতে হয়। তো আজকে এই বীরজা খালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকলিয়া, পশ্চিম বাকলিয়া যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোচনা শেষে ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, আমরা সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কিছু মতামত এসেছে। সাংবিধানিক কাউন্সিল হচ্ছে সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ, সেই পদ নিয়োগগুলো দিবেন। এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক, আসনের আনুপাতিক নয়। এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা 100 আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে, এ প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি। কিন্তু এটার পদ্ধতি কি হবে সেটার কয়েকটা প্রস্তাবনা এসেছে, সেটা এখনও আমরা চূড়ান্ত হয়নি, চলমান আছে সে আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। নিম্নকক্ষ, উচ্চকক্ষ, জেলা সমন্বয় কাউন্সিল, স্থানীয় জনপ্রতিনিধি, এদের মাধ্যমে একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের ক্ষেত্রে গণভোট করা লাগবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। আলাদা সচিবালয় করা, বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা, জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সংবিধানের মূলনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কি না সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা। তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে 72-এর মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনের মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে, সেই মূলনীতিগুলো আসতে পারবে না। সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি, ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর
যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে। ইন্টারনেট প্রাপ্তির মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফ করছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিশ্বব্যাপী বহু কর্মসংস্থান পেট্রোলিয়াম কেন্দ্রিক হওয়ায় প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকর সহজ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক সেমিনারে এসব মন্তব্য করেন তিনি। জানান, শুধু দেশের ব্যবসায়ী নয়, প্লাস্টিক পণ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বাধা রয়েছে। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বহুল ব্যবহারের কারণে রাতারাতি বাজার থেকে প্লাস্টিক তুলে দেওয়া সম্ভব নয়, তবে বিকল্প তৈরির মধ্য দিয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। পাটের ব্যাগ আরও সস্তা করতে পাট মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করছে পরিবেশ মন্ত্রণালয়। উৎপাদন বাড়িয়ে ভর্তুকি মূল্যে বাজারে সরবরাহ করা হবে পাটের ব্যাগ। এছাড়া স্ট্র, কটন বাড ও সসের প্যাকেজিংয়ে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার কথাও জানান রিজওয়ানা হাসান। যতটুকুন ক্ষতি আমার হবে প্লাস্টিকের বিরুদ্ধে কথা বলে, ততটুকুন ক্ষতি প্লাস্টিক প্রডিউস করে কিন্তু ওনারা হবে। কাজে এই প্রোডাকশন থেকে আমাদেরকে সরে আসতে হবে, আস্তে আস্তে বিকল্পের দিকে যেতে হবে। আমরা সরকার কিন্তু কারো বিরুদ্ধে এখনো কঠোর শাস্তির অবস্থানে যাইনি, কারণ আমরা বুঝেছি যে এটা অভ্যাসের ব্যাপার এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদেরকে বিকল্প নিয়েও মাঠে আগাতে হবে। 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে একযোগে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড ও কাজলা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার ভোর 6টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। কার্যক্রম পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতায় না থাকলেও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে আগামী শুক্রবার থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি জোনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়। এই যে 10 কিলোমিটার জায়গায় রাস্তার মাঝখানে এবং দুই পাশে যত ধরনের ময়লা আবর্জনা আছে সব আমরা আজকে ক্লিন করে ফেলবো। এবং শুধু এখানে নয়, আমরা ঢাকা ডেমরা যে রোড আছে সেখানেও আজকের একই ধরনের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। চেষ্টা করব নিয়মিত পানি দেওয়ার। আর সবচেয়ে বড় যে বিষয়, এই রাস্তাটা, বিশেষ করে এই যে রাস্তাটা, এটা রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে। এই রাস্তাটা তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমরা আসলে কোনো পরিচ্ছন্ন কর্মী এখানে নিয়োগ করতে পারছি না। যদি এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে যদি এই রাস্তাটা আমাদের কাছে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে, তাহলে আমরা এখানে নিয়মিত আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করব এবং তাহলে দেখা যাবে যে আর কোনো ময়লা এখানে জমতেছে না এবং কোনো ময়লা বাঁচাতে যাচ্ছে না। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত 8টার দিকে নওগাঁ জেলার আড়ারাপাড়া থেকে প্রধান আসামি নান্টু ও খোকন নামের আরেক আসামি গ্রেপ্তার হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেন। জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাব কর্মকর্তা। এর আগে গেল বুধবার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেনকে বেধড়ক মারধর করে নান্টু ও তার সহযোগীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেস করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন বর্ষবরণ উপলক্ষে দ্বিতীয় দিনের মতো সাংগ্রাই উৎসবে মেতেছেন পাহাড়ি তরুণ তরুণীরা। এরই অংশ হিসেবে চলছে জল কেলি সহ নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে কুয়াকাটার মার্কেট থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে কি কি আয়োজন রয়েছে? এখন দাঁড়িয়ে
হয়েছে তাদেরকে দ্বিতীয় দিনে কিন্তু আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই। এখানে রাখাইন তরুণী তারা একে অপরের গায়ে পবিত্র জল ছিটিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন, একই সঙ্গে ভাব বিনিময় করছেন। এখান থেকে আগামী একটি বছর নতুন যে জীবন গড়ার এখানকার ব্রত নিয়ে এখান থেকে তারা ফিরবেন গন্তব্যে, এমনটি নিশ্চিত করেছে এখানকার আগত রাখাইন তরুণী। আপনি দেখতে পাচ্ছেন এখানকার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত যে রাখাইন তরুণী এবং বিভিন্ন বয়সের রাখাইন তারা এখানে এসেছেন, জলকেলি উৎসবে মিলিত হয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি এখানকার যে মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে বিভিন্ন দলের নেতা কর্মীরা এসেও এখানকার রাখাইনদের শুভেচ্ছা বিনিময় করে গেছে, একই সঙ্গে তাদের সঙ্গে ভাব বিনিময় করে গেছে। এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো কিন্তু এখানে রয়েছে বলে কমিউনিটির এক কথা বলা যায় যে বর্ষবরণের দ্বিতীয় দিনেও এই কুয়াকাটার যে বর্ষবরণ রাখাইন জলকেলি উৎসব সেটি যথার্থ এবং আনন্দ মুহূর্ত অতিবাহিত করছে এখানকার রাখাইন তরুণীরা। এই ছিল আমার কাছে সবশেষ। নোমান, সাংগ্রিয়া উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। নতুন বর্ষবরণ উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলছে বৈশাখী মেলা। এতে আসবাবপত্র সহ নানা পণ্যের পসরা সাজানো হয়েছে ছোট বড় 30টি দোকানে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গত পহেলা বৈশাখ থেকে কিন্তু এখানে লোকজ যে মেলা সেটি উদ্বোধন করা হয় এবং এটি 15 দিন ব্যাপী চলবে। ইতিমধ্যে কিন্তু ছুটির দিনগুলোতে এখানে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে, বিশেষ করে এখানে নারী এবং শিশুদের ভিড় লক্ষণীয়। আমরা আজকে এসে দেখেছি মেলায় কিন্তু শিশুরা সবচেয়ে বেশি পরিমাণে এই মেলায় আনন্দ উপভোগ করছে, কারণ এখানে অনেকগুলো রাইড কিন্তু স্থাপন করা হয়েছে এই মেলা প্রাঙ্গণে। সেই রাইডগুলোতে মূলত শিশুরা বেশি আনন্দ করছে। একই সাথে এখানে প্রায় 50টির মতো দোকান স্থাপন করা হয়েছে, যেখানে নারীদের বিভিন্ন পণ্য সামগ্রী, বিশেষ করে কসমেটিক্স এবং পোশাক রয়েছে। এছাড়া এখানে গৃহস্থলীর বিভিন্ন পণ্য রয়েছে যেগুলো মানুষ কিনতে আসছেন। এছাড়া ঘর সাজসজ্জার জন্য যে সমস্ত ফুল রয়েছেন, প্লাস্টিকের যেসব ফুল, এছাড়া অন্যান্য যে সমস্ত সামগ্রী সেগুলো বেশি বেচাকেনা হচ্ছে। এছাড়া এখানে বিভিন্ন ফার্নিচার সহ গ্রামীণ যে সমস্ত সামগ্রী সেগুলো আমরা লক্ষ্য করেছি। মাটির জিনিসপত্র আমরা দেখেছি যেখানে বেচাকেনা হচ্ছে। তো এটা জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলাটির আয়োজন করা হয়েছে। আগামী 15 দিন ব্যাপী সাতক্ষীরা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আসলে এই মেলাটি চলবে। একই সাথে এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে নিরাপত্তার বিষয়টি তারা লক্ষ্য রাখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একই সাথে এই যে মেলা প্রাঙ্গণে এবার কয়েক লক্ষ টাকার বেচাকেনা হবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক ব্যবসায়ী কিন্তু এখানে ব্যবসা বিভিন্ন পণ্য নিয়ে তারা এসেছেন এবং তারা আশা করছেন যে কয়েক লক্ষ টাকা তারা এখান থেকে বেচাকেনা করে তারা এখান থেকে যেতে পারবেন। একই সাথে এখানে যে সমস্ত বিশেষ করে শিশুদের যে সমস্ত রাইডগুলো স্থাপন করা হয়েছে এটি একেবারে নতুন নতুন রাইড আমরা লক্ষ্য করেছি। এবছরই সাতক্ষীরায় এরকম রাইড কিন্তু প্রথমবারের মতো এসেছে, যে কারণে শিশুরা বেশ আগ্রহ নিয়ে এই সমস্ত রাইডগুলোতে তারা কিন্তু আনন্দ পাচ্ছেন এবং এই রাইডগুলোতে তারা কিন্তু এখানে রাইডগুলো শেয়ার করছেন। একই সাথে এই যে মেলাকে কেন্দ্র করে এখানে ছোট ছোট খাবারের দোকান তৈরি হয়েছে, বেশ কয়েকটি অস্থায়ী হোটেল কিন্তু চালু হয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু এখানকার আরো কয়েকজন ব্যবসায়ীরাও কিন্তু বেশ উপকৃত হচ্ছেন, তারাও কিন্তু বেচাকেনা করে কিন্তু তারা লাভবান হচ্ছেন। তো এই ধরনের মেলায় এই জেলায় প্রতি বছরই তারা চাচ্ছেন যে প্রতি বছরই বৈশাখে পহেলা বৈশাখে ধরনের মেলার আয়োজন করা হোক। একই সাথে জেলা প্রশাসন থেকে এই ধরনের আয়োজনকে তারা যদি পৃষ্ঠপোষকতা করে সেক্ষেত্রে কিন্তু লোকজ উৎসব বৈশাখের সেই লোকজ উৎসবটি টিকে থাকবে এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বৈশাখী মেলার সবশেষ তথ্য। নোমান, সাতক্ষীরা থেকে বৈশাখী মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। এবার আন্তর্জাতিক খবর। ভারতের দিল্লিতে একটি ভবন ধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 14 জন বাসিন্দাকে। ধ্বংসস্তূপের নিচে এখনও 8 থেকে 10 জন আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ভারতীয় গণমাধ্যম ANI-কে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশের একটি সূত্র। NDTV জানায়, শনিবার ভোর রাতে দিল্লির উত্তর পূর্বাঞ্চলীয় জেলার মুস্তাফাবাদে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের সাথে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে দিল্লি দমকল ও পুলিশ বিভাগ। পুলিশ বলছে
চারতলা ওই ভবনটি ধসে পড়ার আগে দিল্লির বেশ কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। মাটি আলগা হয়ে ভবন ধসে যাওয়ার ঘটনায় এর আগেও দেখা গেছে বলে জানান স্থানীয়রা। গেল সপ্তাহে দিল্লির মধু বিহারে নির্মাণাধীন ভবন ধসে একজনের প্রাণহানি হয়। ইরান কোনোভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি। এমন পরিস্থিতিতে ইতালির রোমে পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যদিও এর একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তেহরানের। তবে পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য পেজেশকিয়ান প্রশাসন প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। کنیم اختلافات منطقه‌ایمون رو حل کنیم داریم تلاش می‌کنیم اختلافاتمون رو با دنیا ما دنبال جنگ نیستیم و نبودیم ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মধ্যস্থতাকারীর অবস্থান থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, দিন কয়েকের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই, যদিও শীঘ্রই যুদ্ধবিরতি বাস্তবায়ন চান তিনি। তবে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এদিকে স্বল্প মাত্রায় হলেও যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে মস্কো। যুদ্ধবন্ধে কূটনীতির সাহায্য রাশিয়া অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তৃতীয় দেশে নির্যাতন ও হত্যার শঙ্কা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বোস্টনের ডিস্ট্রিক্ট বিচারক ব্রায়ান মার্ফি। গেল 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর অভিবাসী বিতাড়িতের ইস্যুতে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হয়ে এলো এই নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাদীপক্ষের আইনজীবীর দাবি, তৃতীয় দেশে নির্বাসিতদের অধিকাংশই শরণার্থী, যারা আইনের মারপ্যাচে কখনোই তৃতীয় দেশ থেকে বের হতে পারেন না। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিচারক। এবার খেলার খবর। বিসিবিতে দুদকের অভিযানের কারণ নিয়ে সুস্পষ্ট কিছু না জানালেও আগামীতে টিকিট বিক্রি ও পাতানো খেলা বন্ধে দৃঢ় প্রত্যয় সভাপতি ফারুক আহমেদের কণ্ঠে। পাশাপাশি বিসিবি সভাপতি জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার সত্ত্বেও বিক্রি না হওয়ার কারণও। খেলা হলে ওই খেলার কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না, বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আজকে ডাক করে আউট হতে, আপনার বেস্ট বোলারকে বলবেন আপনার ওয়াইড নো করে উইকেট না নিতে। সো আসলে এটা কোনো খেলা না। আমি এসেছি 2-3 দিন হয়েছে, সো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে, এটা তো স্পন্সর রিলেটেড, বাট আমাদের বিটিভি খেলা দেখছে, এটা অনেক ধন্যবাদ তাদের। আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ম্যাচের আগের দিন অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা অনুশীলন শুরু করে সকাল 10টা থেকে। এর আগে রোববার শুরু হতে যাওয়া প্রথম ম্যাচের আগে শান্ত, মুশফিক, নাহিদ রানারা 3 বিভাগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছেন, দেশে টেস্ট সংস্কৃতি গড়ে না উঠলেও এই সিরিজে নতুন কিছু দেখতে পারেন সমর্থকরা। এদিকে দেশের মাটিতে সাদা পোশাকে প্রথম লড়াই, জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তারা। সফররত জিম্বাবুয়েও শেষ সময়ে অনুশীলন করেছে সিলেট মাঠে। এর আগে দুপুর 1:15টায় 2 দলের অধিনায়কের উপস্থিতিতে সিরিজের ট্রফি উন্মোচন করা হয় প্রথম ম্যাচের ভেন্যুতে। গত বছর থেকে এই যে আমরা কিভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কিভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করবো যে সামনে এবছর যেই 5টা 6টা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ।
শারীরিক প্রতিবন্ধী, ব্লাইন্ড ও হুইল চেয়ার ক্রিকেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিসিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিসেবিলিটি ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা সভা শেষে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করার আশ্বাস দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনটা ডিজাবেলের মধ্যে কিন্তু একটা আছে ব্লাইন্ড ক্রিকেট, একটা হলো যে আপনার হুইল চেয়ার এবং একটা হলো ডিজাবেল, তো ফিজিক্যাল ডিজাবেল। তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। অনেক জায়গায় আপনার ইন্ডিভিজুয়ালি অনেকে টিম নিয়ে দেশের বাইরে যায় এবং সেখানে আপনার বাংলাদেশ নামটা সঙ্গে থাকে, যেটা ওনাদের অবজেকশন হলো যে, এবং এটা স্বাভাবিক যে আপনার ইন্ডিভিজুয়ালি কেউ কিন্তু বাংলাদেশের নামে যেতে পারবে না। তো ওটা চিঠিটা দিয়েছে এবং সেটা আমি ছিলাম, আমাদের সিও ছিল, এবং এটা আমি নেক্সট বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তটা ওনাদেরকে জানিয়ে দিই। প্রধান উপদেষ্টা কাতারে সফর সঙ্গী হিসেবে প্রথমেই ফুটবলারদের কথা মনে করেছেন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। শনিবার বাফেতে আফিদার সঙ্গে ফরওয়ার্ড শাহেদা আক্তার রিপাও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। কাতার সফরের সুযোগ পেয়ে জানিয়েছেন তার অনুভূতির কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি প্রথমে ফুটবলারদের কথা মনে করছে, তারপরে ক্রিকেটারদের কথা মনে করছে। তো উনি নিজের মুখে বলছে যে আমি প্রথমে ফুটবলারদের কথা মনে করছি। তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। কাতার যেহেতু ফুটবল জনপ্রিয়, তো সেখানে আমাদের মহিলা ফুটবলের কথা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এখানে তেমন ফ্যাসিলিটিস পাই না ফুটবলের জন্য। তো ওখানে গিয়ে যদি আমরা ক্যাম্প করার সুযোগ পাই বা কাতারের টিমের সাথে, মহিলা টিমের সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, তো এগুলাই সেট করছি যে এগুলো বলবো। ফুটবলটা যদি না খেলতাম তাহলে তো আর এত বড় অর্জন করতে পারতাম না। সো অবশ্যই সবসময় চেষ্টা করি ফুটবলটাকে মানে ধরে রাখার চেষ্টা, ভালো কিছু দেওয়ার। শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহৃত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দমাতে, আর ফেডারেশনের কর্তা ব্যক্তিদের সম্মতিতেই তা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার বিকেলে স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিন ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি ছাড়াও খেলাধুলার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। আপনারা জানেন যে বিগত সময়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ফেডারেশনগুলোতে ছিলেন এবং সেটার কারণে যা হয়েছে, ইভেন আমাদের যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। আর সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করবো এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv-তে।